সুপ্ত প্রতিভারাও মুক্ত করে নতুন করে সে হাত ছানি দেয়। এ যে দারুণ নাচার, এ যে দারুণ নাচার। তো আমাদের দারুণ নাজাতের শিক্ষকদের যিনি শিক্ষক, আমি আমার জায়গা থেকে মনে করতে চাই আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুর। আমি দেখেছি আপনাকে যে তিনি আপনাকে সন্তানের মতো দেখে থাকেন, বা আপনি তাকে অনেক কাছের মানুষ হিসেবে মনে করেন, এবং ওনার অনেক কাছেও থেকেছেন আপনি, ওনার অনেক কাছ থেকে ওনাকে আপনি দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। সেই সব কিছুর আলোকে এখন যদি স্বল্প পরিসরে ওনার সঙ্গে না, আসলে হুজুর সম্পর্কে কি বলবো, মানে 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 হুজুর সম্পর্কে তো আসলে ওরকম বলার মতো, বা মানে এত মানে মানে এগুলো তো সবাই বলে যে এত বড় যে বলা যাবে না আসলে। জীবনে আমরা শিক্ষক বলতে যেটা বুঝি, আসলে শিক্ষক তো একসাথে শুধু শিক্ষক না, শিক্ষক তাকে অভিভাবকের মতো কাজ করতে হয়, তাকে প্রশাসকের মতো কাজ করতে হয়, তাকে আসলে নানান রকমের অনুভূতি তার মধ্যে থাকতে হয়। তো প্রিন্সিপাল হুজুর সম্পর্কে বলবো যে হুজুর আসলে আমার শিক্ষক ছিলেন না, আমার অভিভাবক। আমার মানে জীবনে বাবার অনুপস্থিতিতে পুরোটাই হচ্ছে, বাবা থাকলে হয়তো বা এত কাজ করতে পারতো না, বা এত আসলে মানে আমার পাশে এইভাবে দাঁড়াতে পারতো না। তো মানে আমার চোখে আসলে মানে প্রিন্সিপাল হুজুর একটা জীবন্ত কিংবদন্তি বিষয়, এবং বড় কথা হচ্ছে যে মানে আমার জীবনের একটা বড় অর্জন যে আমি আসলে প্রিন্সিপাল হুজুরের সাথে কিছু সময় থাকতে পেরেছি, বা হুজুরের ছাত্র এবং হুজুরের পাশে কিছু থাকতে পেরেছি, এটা আসলে বড় অর্জন। এবং আমার মনে হয় যে আমাদের এই এলাকায় যে এত বড় একজন মানুষ আছে, এই এলাকার প্রতি একটা বড় রহমত যে প্রিন্সিপাল হুজুরের মতো একজন মানুষ, একজন ব্যক্তি, একজন ব্যক্তিত্ব এখানে আছে। আমাদের দেশের জন্য তো অবশ্যই মানে সবচেয়ে বেশি আসলে সৌভাগ্যবান এই এলাকার মানুষ বা এই প্রতিষ্ঠানের মানুষ। আসলে মানে হুজুরের মধ্যে কি গুণ নাই, আসলে কোন গুণটা নাই? একজন সৎ অভিভাবক, একজন পরামর্শদাতা, একজন অনুভূতির জায়গা। মানুষের অনুভূতি আসলে অনেক সময় ভোঁতা হয়ে যায়। মানুষের অনুভূতি বোঝা এবং মানুষকে সম্মান করা, যার যার যেই জায়গা থেকে তাকে সেভাবে মূল্যায়ন করা। আমি এ পর্যন্ত এখন এমনও কোনো দিন যায় নাই যে মানে হুজুরের সাথে যতবার দেখা করেছি, প্রায় 95% ক্ষেত্রেই বলতে হবে যে হুজুর মুচকি হাসি দিয়েছেন। মানে হাসি ছাড়া যে কয়বার হুজুরের সাথে দেখেছি ওই কবারই বুক শুকায় গেছে যে এই আসলে কী হইলো, এই আসলে কী হলো। আজকে আমার জীবনে যত অর্জন বলা যায়, আজকে সব কটা অর্জনের পেছনে আমি সরাসরি বা প্রত্যক্ষ বা প্রচ্ছন্নভাবে মানে প্রিন্সিপাল হুজুরের অবদান বলবো। আজকে এত দূর এসেছি, এটা হয়তো বা অনেকে বলতে পারে যে অলিক কথা, যে আসলে কীভাবে বলছে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি হুজুরের সাথে আলেমে থাকতেই, যখন ছাত্র ছিলাম তখন থাকতেই হচ্ছে আমি হুজুরের সাথে নিয়মিত যোগাযোগ করতাম। সেটা হচ্ছে আমি যখন এখান থেকে পরীক্ষা দিয়ে যাই, পরীক্ষা দিয়ে যাওয়ার পর থেকে হুজুরের সাথেই সবসময় মানে ওই যে বললাম আগে ছিল আরিফ ভাই, আর পরে ছিল যশোরী হুজুর, পরে আরিফ ভাই যশোরী একসাথে আলেমে ছিল। আলেমের পর থেকে মোটামুটি প্রিন্সিপাল হুজুরের সাথেই সব কিছু, প্রিন্সিপাল হুজুরের সাথেই পরামর্শ, প্রিন্সিপাল হুজুরের সাথেই সব কথা, প্রিন্সিপাল হুজুরের সাথেই সব কিছু। আজকে আমি হলে উঠবো কি উঠবো না সেটাও প্রিন্সিপাল হুজুরের সিদ্ধান্ত ওঠা, এখানে থাকবো কি থাকবো না সেটাও ওঠা, তারপরে ডিবেট করবো কি করবো না। আমি থার্ড ইয়ারের দিকে পুরো ভেঙে পড়ছি, যে থার্ড ইয়ারের দিকে আমি একদমই ইউনিভার্সিটি ছেড়েই দিব, যে ইউনিভার্সিটি খুব পড়বো না। মানে মানে তখন হুজুর ধরে ধরে রাখছে, ঠিক আছে একটু করো, এটা করো সেটা করো, মানে ধরে ধরে রাখছে। বিসিএস পরীক্ষা দিব, তাও দিব কি দিব না, হুজুর পিস ঘুরলাম। হুজুর বললো যে তুমি বিসিএস পরীক্ষা দাও, শিক্ষা ক্যাডার হইলেও একটা ক্যাডার হোক। শিক্ষা ক্যাডার তো মাসাল্লাহ, শিক্ষা ক্যাডারই তো আল্লাহ তাআলা দিছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আসলে এই আমি আজকে এত বড় হয়েছি, আমি আসলে আমার আর্থিক অবস্থা তো খুব করুণ দশা ছিল। আমি যখন
ফোর্থ ইয়ারে উঠি, ফোর্থ ইয়ারে ওঠার প্রায় কাছাকাছি সময় তখন এসে মানে প্রিন্সিপালদের কাছ থেকে মানে আমার আর্থিক অবস্থা তো খুব করুণ ছিল, আমি চলতে পারতাম না, ইয়ে করতে পারতাম না। তখন ওদের প্রত্যেক মাসে মাসে আমায় 3,000 করে টাকা দিত। ওদের টাকা দিয়ে ছাত্রী চালাইছি, পড়াশোনা করছি। তো জীবনে তো হুজুরের কাছ থেকে কম পাই নেই। এখন কিছু জানি না আসলে আচরণে বা কিছুতে কেমন হয়। তো বিষয়গুলো হচ্ছে যে প্রিন্সিপাল হুজুর তো হুজুরের অবদান অনেক। বিষয়ই আসলে অন্ততপক্ষে আমার জীবনে তো হুজুরের অবদান বলে শেষ করা যাবে না। তো জানি না ভবিষ্যতে আসলে কেমন হয়, কি করি, সেটা বড় কথা না। হুজুরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। জীবনে শিক্ষকতা পেশা পছন্দ করার, অথবা আমরা যেটা বলি যে শিক্ষকতা পেশা আজকে আসার মানে একটা বড় দিক হচ্ছে প্রিন্সিপাল হুজুর। আমার যে অবস্থান বা যেখানে ইউনিভার্সিটির অবস্থান বা পারিপার্শ্বিক অবস্থানে সবাই যেখানে অন্য চাকরি অন্য প্রফেশনের জন্য সবাই ঠেলছে, সেখানে আসলে প্রিন্সিপাল হুজুরকে দেখেই আসলে শিক্ষকতা পেশায় আজকে আসা। শিক্ষকতা পেশার মানে সচরাচর এরকম সংজ্ঞা কখনোই পাইনি যে শিক্ষক মানে সে শুধু ক্লাসে লেকচার দেবে আর কিছু না। অনেকেই তো বলে যে শিক্ষক হচ্ছে বাবার মতো, হ্যাঁ এই কথার লেকচার তো অনেকে দেয়, কিন্তু কেউ তো বাবার মতো খাওয়ায় না, সে ডেকে বাবার মতো তো আদর করে না। বাবার মতো তো কেউ তো সব হুজুরা বাড়ি যায়, কেউ তো কারো বাসা নিয়ে যে একবেলা খাওয়ায় না। হ্যাঁ সবাই তো জানে যে মোহাম্মদের কিছু নাই, কেউ তো কিছু দেয় না। তো আমরা বলি যে আমরা শিক্ষক সমাজ, বলি যে আমাদের শিক্ষক সমাজ, আমরা ছাত্রদের বলি যে ছাত্ররা আজকে বেয়াদব হয়ে গেছে, ছাত্ররা আজকে শিক্ষকদের সম্মান করে না। আরে ভাই সম্মান করবে কখন? আপনি বারবার বলছেন বাবা দাবি করছেন, বাবার মতো আচরণ করেন। আপনি বাবার মতো আচরণ না করলে আপনি পাবেন কিভাবে? আপনি তো গাছ না লাগায় আপনি তো চারা আশা করতে পারেন না। আপনি বারবার বলতেছেন যে সরি ফল আশা করতে পারেন, আপনি বারবার গাছই লাগাচ্ছেন না। আপনি বারবার বলছেন যে আমরা তোমার বাবার মতো, হ্যাঁ যে কোনো সমস্যা হলে আসবা। কই কোনো সমস্যা হলে কেউ তো ডাকে না, কেউ তো যায় না কারো বাসায়। আরে ভাই ডাল ভাত হোক, খাওয়া না 2টা ডাল ভাত, তো কেউ খাওয়ায় না, সবাই তো খালি সুন্দর কথা। মানে সবারই তো আসলে মানে ক্রাইসিস যে কারো নাই কেউ তো এরকম না, ক্রাইসিস তো সবারই আছে জীবনে। তো পথ চলায় কত ছাত্র আমাদের সমস্যা আছে, সবাই জানে বোঝে, কিন্তু কেউ পকেট থেকে 2টা টাকা দেয় না যে নাও। তারপরে কেউ মানে সময় ধরে কথা শোনে না। দেখো সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, নানান কাজ নিয়ে ব্যস্ত। একটা ছাত্র মনের কথাটা বলবে, তার মনের কথা শোনার কেউ নাই। লিচু আসে, লিচুর সময় আসে, আম আসে, আমের সময় আসে। কেন আপনি তো বাড়ি যাওয়ার সময় ঠিকই 1 কেজি আধা কেজি আম কিনে নিয়ে বাসায় যান, লিচু কিনে নিয়ে বাসায় যান, কখনো ছাত্রদের কিনে দিছেন মেয়ে? আপনি তো খালি বারবার বলতেছেন বাবা হচ্ছি বাবা হচ্ছি, কী দিছেন মেয়ে খালি এইসব কথা। তো এর জন্য আসলে যে বিষয়গুলো হচ্ছে যে একটা মানুষ কতটা নির্মোহ হইতে পারে। একটা মানুষ, আমরা ছুটি পাইলে দৌড়ায় সব চলে যাই, কিন্তু হুজুর তো বসে থাকেন। হুজুর আসেন সেই তাহাজ্জুদ পড়ে আসেন, রাত্রে যাচ্ছেন 10টা 11টায়, তো ছাত্র লোকজন আসতেছে, সে 12টা পর্যন্ত কথা বলতেছে। হুজুর অক্লান্ত হচ্ছেন, কী হচ্ছেন? আমাদের সব হচ্ছে ক্লান্তি, আমরা সবার গা ব্যথা করে, এইটা ব্যথা করে। আমি কোনো কাউকে ছোট করছি না, জাস্ট আমি বলছি যে আমাদেরও তো, আমরাও যদি প্রিন্সিপালদের মধ্যে সময় দিতাম তাহলে প্রতিষ্ঠান তো আরও সুন্দর হতো। এখন হয়তো বা বলতে পারো যে আপনিই তো চলে গেছেন। আরে ভাই আমি তো চলে যাইনি, আমি বিসিএসে জয়েন করব না, কিন্তু কথা হচ্ছে আমি তখন কেন জয়েন করলাম, আমি ভাবছি যে আমি এখানে সময়, এখানে থেকেই সময় দিতে পারবো। আমি ইভেন এমন সিদ্ধান্ত আসছি যে আমি এটা ছেড়ে দিব, আমি দাঁড়ানোতেই সময় দেবো। তো এই যে যে বিষয়গুলো হচ্ছে, আমরা বলি যে বিষয়গুলো হচ্ছে, আমরা প্রিন্সিপালদের বারবার বলে একটা জিনিস যোগ্যতা লাগে আর একটা হচ্ছে ত্যাগ লাগে। কেউ যদি কোনো কিছুর পেছনে ত্যাগ না করে আসলে হয় না। এর জন্য শিক্ষক, আমরাও বারবার বলি যে ছাত্রদের কথা বলি, ছাত্রদের চাইতে আমাদের যে দায়িত্ব জায়গা আছে সেই দায়িত্ব জায়গা আরও বেশি হওয়া দরকার। একজন শিক্ষকের সুদূর প্রসারী হওয়া দরকার। আমরা তো এত ব্যস্ত, আমরা পড়ার সময় পাই না, অথচ হুজুরকে দেখি হুজুর পড়তেই, সে এত ব্যস্ততার মধ্যে শুয়ে বসে এরকম বাঁকা চারা
পড়তেছেন, পড়েন, খোঁজ খবর রাখেন। পত্রিকায় তো আমরা অনেক শিক্ষক আছি, বহু শিক্ষক এরকম আছে, আমরা পত্রিকাই পড়ি না। মানে আমি আমি বলছি না যে আসলে মানে এটা ত্রুটি, সবাই অনেক ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যে মনে হয় আমাদের একটু একটু সময় বের করা দরকার। আমাদের মনে হয় কোয়ালিটিটা মেনটেন করা দরকার। আমরা কোয়ান্টিটি না দেখি, হ্যাঁ এটা অর্জন করতে গেলে আমার টাকা থাকবে না, আমার পরিবার ভালো চলবে না, আমার সবসময় পরিবার, আর পরিবারের লোকদেরও বোঝা দরকার যে শিক্ষকতা পেশা এটা চারটিখানি পেশা না, শিক্ষকতা পেশা এটা আমার বড় পেশা। পরিবারে খালি আশা থাকবে আমি পরিবারে ধরো সময় দিচ্ছি, অফকোর্স পরিবারে আমরা সময় দিব না কেন, আমি পরিবারে যদি 2 ঘন্টা সময় দিই, পরিবার যতটুকু পাবে ঠিক তার চেয়ে যদি আমি 2 ঘন্টা সময় দিই, আমার 200টা পরিবার বাঁচে। 200টা পরিবার বাঁচে এই কারণে যে 200টা ছেলে যদি কিছুটা, মানে আমরা অধিকাংশ বাবা মারাই ছেলে মেয়েদের নিয়ে খুব অস্থির, খুব অস্থির। অধিকাংশ ছেলেপেলে এই জীবনের কি ভাববে কি করবে সেগুলো নিয়ে অস্থির। একটা ছেলে যদি একটা সমাজে একটা পরিবারে এসে বড় হয়, তারে দেখে তার ছোট ভাইগুলো মানুষ হওয়ার চেষ্টা করে, তারে দেখে তার আত্মীয় স্বজনগুলো রোল মডেল মনে করে, তারে দেখে তার সমাজে রোল মডেল মনে করে। এর জন্য আমাদের পরিবারে যারা আছেন তাদের একটু বোঝা দরকার যে আমরা, আমাদের স্বামী যে আছেন, আমাদের স্বামীরা ছোট্টখানি চারটিখানি কোনো কাজে ব্যস্ত নেই, আমাদের স্বামীরা সমাজ গড়তেছে। আজকে আমি একটা ছেলে ভালো করে দিলে আমার এখানে আলেম পড়ে যাচ্ছে, আমার এখানে ফাজল পড়ছে, আমার এখানে অনার্স পড়ছে, এই ছেলেটাই তো ওই পরিবারের একজন নেতা হইতে পারে, এই ছেলেটাই তো ওই সোসাইটির একজন নেতা হইতে পারে, এই ছেলেটাই একটা বড় সমাজ চালাইতে পারে, এই ছেলেটাই যে একটা বড় প্রতিষ্ঠান চালাবে, এই ছেলেটাই একটা রাষ্ট্র চালাইতে পারে। এই জন্য আমি যাদের পেছনে সময় দিচ্ছি, আমি একটা ছেলের পেছনে সময় দিচ্ছি না, আমি একটা পরিবারের পেছনে সময় দিচ্ছি, আমি একটা সমাজের পেছনে সময় দিচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানের পেছনে সময় দিচ্ছি, আমি একটা রাষ্ট্রের পেছনে সময় দিচ্ছি। আমি বাসায় গেলে হয়তো বা 2 ঘন্টা ঘুমাইতে পারি। মানে আমি একদিন দেখলাম এখানে আসছি, মানে প্রিন্সিপাল যদি তো কথা বলে শেষ করা যাবে না। একদিন এখানে 3:30টার সময় এক লোক আসছে, সে হচ্ছে মাদ্রাসা সম্পর্কে, তার ছেলে ভর্তি করাবে সেটা সম্পর্কে জানতে চায়। গেছে আপনি একটু দাঁড়ান ভাই, আপনি আসরের নামাজের সময় হুজুর চলে আসবে, আসরের নামাজের সময় চলে আসবে। তো এই লোক অস্থির। আমি বলি ভাই আপনি যান তো যান, আমি নিজে বিরক্ত হয়ে গেছি। আমি বলি যান যান আপনি যান, আমি এখানে দাঁড়ায় আছি কি কারণ, বললাম যান যান। এর মধ্যে দেখি যে কিছুক্ষণ পরে 5 থেকে 6 মিনিট এই লোক পরে ওই দিক থেকে চলে গেছে। 5-6 মিনিট পরে দেখি যে হুজুর নাইমা আসছে, যে ঘুমাইছিল একটু, সেই চেহারাটা এখনো মানে মানে চেহারা তো বোঝা যায় যে কেবলই শুয়েছিল, শুই থেকে উঠছে ধরফর করে, জামাটা মনে হয় এখানে এখনো বোতাম লাগানো নেই, পুরো খোলা। আসছে সে হুজুর আইসা বইসা ওই লোকের সাথে কথা বলে ওরে তারা বিদায় করছে। হ্যাঁ হুজুরের ফোন দিচ্ছে, তার মানে এদিক থেকে সে কারো গেছে, কারো কাছ থেকে হুজুরের ফোন নাম্বারটা নিয়েছে, ফোন নাম্বার নিয়ে তারপরে হচ্ছে তাদের ফোন দিছে। এখন ব্যাপারটা হচ্ছে মাদ্রাসা কিন্তু বিশাল বড়, প্রিন্সিপাল কিন্তু এখন প্রিন্সিপালের জন্য, প্রিন্সিপাল এখন বিশাল বড় ব্যক্তিত্ব, তার মতো একজন মানুষ। সেই মানুষটা তো, এই যে লোকটা আসছে সে লোকটা অশিক্ষিত মূর্খ, সে লোকটা আসছে শুধু তার ছেলে ভর্তি করে একটু জানতে আসছে, এই কাজ তো হুজুরের না। এই জানা হুজুর তো বলতে পারতো যে এটা অফিসের কথা, আপনি আমারে ফোন দিচ্ছেন কেন, বা হুজুর তো এটা করতে পারতো যে মোবাইলটা সাইলেন্ট করে একটু ঘুমাই, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইলে তো শরীরটা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো এই যে বিষয়গুলো আমরা যেগুলো দরদগুলো বলি, আসলে এই বিষয়গুলো এর জন্য প্রিন্সিপাল হুজুরের তুলনা আসলে অন্যদের সাথে হয় না। আমরা যারা এখানে যারা সময় দিই, আমাদেরও মনে হয় যে শেখা উচিত, আমাদের ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। হ্যাঁ এটা ঠিক আছে, আমাদের প্রত্যেকটা শিক্ষকের লিমিটেশন প্রচুর, একজন শিক্ষকের করুণ অবস্থা। আজকে ইংরেজি স্যার মারা গেছেন, ইন্তেকাল করছেন, স্যারের জন্য আমরা কত কিছু করছি, কিন্তু আরও তো অনেক ইংরেজি স্যার জীবিত আছেন। মানে অন্যান্য শিক্ষকদের কথা বলতেছি, এদের ফ্যামিলির অবস্থা কিন্তু খুব ভালো না, আমরা অনেকের অবস্থাই জানি না, আবার অনেকের অবস্থা হয়তো ভালো হতে পারে। এর জন্য আমাদেরও যারা আমরা শিক্ষকতায় আছি আমাদেরও ভাবা দরকার, আবার আমরা যারা ছাত্র আছি আমাদেরও একটা ভাবা দরকার যে তাদের জন্য একটা কল্যাণ ফান্ড করা যায় কিনা, কিছু করা যায় কিনা। এর জন্য আসলে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা পাওয়া যে আমি প্রিন্সিপাল হুজুরের মানে সংস্পর্শে, মানে প্রিন্সিপাল হুজুরের ছাত্র হইতে পারছি, প্রিন্সিপাল হুজুরের প্রশাসনিক দিক পাইছি, আর সবচেয়ে বড় কথা কিছু সময় হইলেও হুজুরের সাথে কিছুটা সময় থাকতে পারছি। তোমার তো অনেক বড় সৌভাগ্য, তুমি অনেক সময় থাকতে পারছো, কিন্তু আমাদের জন্য মাঝে মধ্যে হুজুরের সাথে 2-1 জায়গায় গাড়িতে গেছি, 2-1 জায়গায় চলছি, হুজুরের মেয়ে যতক্ষণ দাঁড় করা রাখে ততক্ষণই ভাল লাগে। যে যখন হুজুর বলে যে যাও, মানে 2-2.5 ঘন্টা দাঁড়ানোর পরেও যখন বলে যায় তখনও খারাপ লাগে যে আরেকটু থাকি না। এর জন্য এখন তো একটু মানে একটু একটু সিনিয়র হয়ে গেছি, এর জন্য এখন বেশি থাকতে দেয় না, আমরাও বেশি যাইতে পারি না, কেমন যেন আড়ষ্টতা কাজ করে। এর জন্য এই যে বিষয়গুলো আছে, আসলে এই বিষয়গুলো আমি বলবো যে প্রিন্সিপাল হুজুর আসলে
হুজুরের ব্যাপারে বলে শেষ করা যাবে না। আর একটা একটা আদর্শ, মানে ওই যে আমরা পড়ছি না যে বলছে যে কি যেন, এক মানুষই করতে পারে জাতির জাগরণ, তাই না? যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই করতে পারে জাতির জাগরণ। তো আজকে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখি, আজকে কত বড় বড় বিল্ডিং, এইখানে এসি, আরে বাপরে বাপ, সুন্দর এসির বাতাস খাইতেছি, এত আরে বাবারে বাবা, পুরো আলিশান জিনিস দেখছো। আজকেও যখন দাঁড়ায় ভাবতেছি যে এইখানে এই পুরো এলাকার মধ্যে এত বড় মসজিদ নেই, কিন্তু শুধু হুজুরের পরিকল্পনা ছিল সেই কোন সময়, ওই সময় এইরকম একটা মসজিদ ভাবা, মানে এইটা তো ইম্পসিবল। মানে এইরকম জায়গায় এইরকম যে একটা প্রতিষ্ঠান হবে, মানে এটা তো কল্পনা করার জন্য তো বিশাল বড় হার্ট দরকার। যে এত বড় হার্ট আসলে, মানে হুজুর তো অনেকেই, আমরা অনেকেই আছি যে একদম খুব বিনয়ী ত্যাগে, কিন্তু ওই যে পরামর্শ বা ওই যে স্বপ্ন দেখার জায়গা নাই, সিদ্ধান্ত নেওয়ার জায়গা নাই, এই যে একটা বড় কিছু করবে সেই পরিকল্পনা নাই। পরিকল্পনা অনেক বড় জিনিস। নাহলে তো হুজুর ছোট্ট করে একটা মসজিদ করতে পারতো, যে দোতলা তিনতলা একটা চিপা একটা মসজিদ হবে, যে মসজিদে 100-200 মানুষ। কিন্তু তার হুজুরের স্বপ্ন কি, এদের ব্যাপার কি। আর একটা বিষয় থাকে, এখনকার প্রজন্ম অনেকটা ভাবতে থাকে যে কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড কোয়ালিটি ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা বলি যে না, কোয়ালিটি ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট থিং না, যে যোগ্যতাই সব না, যোগ্যতা সব না। হুজুর দেখি যে হুজুর বলতেছি, হুজুর সব শেষে মসজিদ থেকে বের হয় কে? হুজুর বের হয় একদম সকালে, বসছে তো বসছে, মানে আমি তো, মানে আমার খুব ইচ্ছা হয় যে হুজুরে জিজ্ঞেস করি যে আপনি এই সময় বসে এত কি পড়েন, মানে এত ধৈর্য ধরে বসছে তো বসছে, মাগরিবের পরে, এশার পরে। আর যখন ইতেকাফ করি, ইতেকাফ করে তো দেখছি, ইতেকাফের সময় আমি খালি দেখতাম কি হুজুর কি এত এখনও ওঠে না, এখনও ওঠে না, এখনও ওঠে না, এখনও ওঠে না। আরে বাপরে, আমরা এইরকম জোয়ান ছেলে পেলে এখন যদি আমরা ওই যে বললাম না, রাত্রে একটু জায়গা থাকলে পেট ব্যথা করে, হুজুর দেখি দিন রাত সমানে চলতেছে চলতেছে। তো এটা চিন্তা করি যে কীভাবে আসে। ওই দিন এক জায়গায় বললো যে, একদিন পড়লাম যে রুহানি শক্তি, একটা কথা বলি, এর জন্য আমরা বারবার বলি যে মুসলমানের মানে জয়ের জন্য, মুসলমানের সাফল্যের জন্য শুধু কর্ম, শুধু যোগ্যতা এইটা শর্ত না, তার চাইতেও বড় শর্ত যেটা হচ্ছে যে মুসলমানের আমল, মুসলমানের বিশ্বাস। বিশ্বাসের জায়গায় যে তুমি একদিন একটা নিছো না, প্রিন্সিপাল হুজুরের ওই যে কী যেন বলে, তোমার হচ্ছে শিক্ষা সফরের নিছো, যে হচ্ছে কী যেন বলে, একটা সাক্ষাৎকার নিছো, যে এই যে 25 বছরের এত অর্জনের পেছনে আপনি কি মনে করেন। মানে আমি তো তখন কোশ্চেনটা শুনে আমি খালি তাকার ওই সুযোগ, যে তাহলে তো বলবে যে আমাদের কঠোর পরিশ্রম, আমাদের সাধনা, সামগ্রিক ত্যাগ তিতিক্ষা, মানে সেইগুলো না বলে সরাসরি বললো কি আল্লাহর রহমত। মানে আমি তো এইটা শুনে নিজেই কাঁপা উঠছি যে এই জিনিসটা আবার কী জিনিস। মানে একটা জিনিস দেখো, এত বড় হুজুর হয়েছে, মানে হুজুরের কিন্তু এখন মানে মানে আমরা যেটা বলি যে পারিপার্শ্বিক অবস্থা যদি বলি, যে হুজুরের সম্মান, হুজুরের অবস্থা পুরো বাংলাদেশ ধরে চেনে, এবং পুরো বাংলাদেশ ধরে যে মানুষটাটা চেনে, যে মানুষটার এত প্রতিপত্তি, ছাত্ররা হুজুর একটু বাঁকাইলে ছাত্ররা সব বাঁকায় যাবে, এরকম একটা অবস্থা। তো এইরকম তার মনে এখন একটু, হুজুরের মনে একটু জোশ আসার কথা না, নিজের প্রতি একটু কৃতিত্ব আসার কথা না, কিন্তু কৃতিত্বটা পুরোটাই কী দিল, সরাসরি বলে দিল পুরাটাই যে আল্লাহ তাআলার রহমত। যে এই যে আল্লাহ তাআলার রহমতের জন্য আমরা যারা তরুণ প্রজন্ম আছি, তরুণ প্রজন্ম বোঝা দরকার যে আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, আল্লাহ তাআলার মদত ছাড়া কোনো কিছু সম্ভব না। এবং আল্লাহ তাআলার মদত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য অন্যতম বিষয় হচ্ছে আমল করা, অন্যতম বিষয় হচ্ছে প্রথমত হচ্ছে বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলার রহমত ছাড়া সম্ভব না। আমি বসে বসে হুজুর দেখি আর দেখি যে এত বসে রসুল ইসলাম, মানে রসুল ইসলাম তো সবচেয়ে বড় দায়িত্বশীল ছিলেন না? হ্যাঁ, সবচেয়ে বড় দায়িত্বশীল ছিলেন। কিন্তু রসুল ইসলামও ফরজ নামাজের পরে কত তাসবিহ পাঠ করতেন। আরে বাপরে বাপ, এই তাসবিহ তো পড়তে গেলে আমরা তো এখন সব অস্থির, শিক্ষকরা অস্থির, ছাত্ররা তো তার চেয়ে বেশি অস্থির। ছাত্রদের আওয়াবিন পড়ার সময় নেই, ছাত্রদের তাহাজ্জুদের সময় নেই, ছাত্রদের জিকিরের সময় নেই, ছাত্রদের সুন্নত পড়ার সময় নেই। আরে কি আশ্চর্য! আর সব দৌড়িতেছে, সব দৌড়িতেছে, সব দৌড়িতেছে। এই ধরনের দিয়ে কাজ হবে না, এই ধরনের দিয়ে কাজ হবে না। এর চেয়ে বরং আমরা যারা শিক্ষক আছি আমাদের আরও সময় বসে থাকা দরকার। দায়িত্ব প্রিন্সিপাল হুজুরের কম আছে নাকি? তারপরে তো হুজুর এখানে থিতু মারে বসে থাকেন। আমাদের মনে হয় আমাদেরও মসজিদে আরও বেশি সময় দেওয়া দরকার, আরও বেশি কান্নাকাটি দরকার। আর আদনা একটা কাজ করতে গেলে আবার দেখি হুজুর সেটার জন্য নামাজ পড়েন, সেটার জন্য কান্নাকাটি করেন। তো এর জন্য এই যে আমরা বলি হুজুরের সমবয়সী আরও লোক নাই, আরও লোক নেই, আরও তো প্রচুর লোক ছিল হুজুরের সমবয়সী, আরও কত লোক ছিল, আরও কত শিক্ষক ছিল। মানে আমি ভাবি, বসে বসে এগুলো চিন্তা করি যে অনেক বড় বড় ওয়াইজিন, আরে বাপরে বাপ, তার নাম শুনে করতেছে, সে আজকে 30 বছর, 35 বছর, 40 বছর ধরে আজকে ওয়াজ করতেছে, তার পুরো বাংলাদেশ চিনে। আমি তখন চিন্তা করি যে আসলে
কার অর্জনটা বড়? এখানে প্রিন্সিপাল হুজুর এখানে 25 বছর ধরে এখানে রয়েছে, বা যে কয় বছর ধরে রয়েছে, আর যে এত বড় কাজ করতেছে, কার অর্জনটা বড়? মানে আমার কথা হচ্ছে একটু মানে ক্লাসিফিকেশন মোটামুটি করার চেষ্টা করি যে কোনটা আসলে আহাম, কোনটা আহাম, কোনটা আহাম, এই জিনিসগুলো ক্লাসিফিকেশন। এবং আমি তখন একটা সময় খুব কনফিউশনে ভুগতাম যে আসলে মানে কী হবে কী হবে। তখন দেখতাম, আমি তখন আবার ভাবলাম যে আউটপুটটা দেখি তো, কার আউটপুট কতটুকু, আউটপুটটা দিয়ে হচ্ছে আমরা বিচার করতে চাই। আমরা মানে মানে শুধুমাত্র ইনপুট, মানে সেই ইনপুট হুজুর হয়তোবা এই 25 বছরে হয়তোবা 10 বছর আগে, 15 বছর আগে হয়তো অল্প মানুষ চিনত, 10 বছর আগে হয়তোবা তারা সারা বাংলাদেশ চেনে। সে যে আমেরিকাতে, ইংল্যান্ডে, এইখানে সেইখানে বড় ওয়াজ নসিহত করে ভরায় দিচ্ছে। তখন চিন্তা করলাম যে আসলে আউটপুটটা কি আসছে। হয়তোবা তিনি নিজে এরকম পকেট ভরে হয়েছে, তার গাড়ি হয়েছে, তার ফ্ল্যাট হয়েছে, এটা হয়েছে। হুজুরে, আমাদের হুজুরের হয়তোবা ওই রকম গাড়ি হয় নাই, হুজুর চাইলেই তো করতে পারতো, চাইলেই তো কত কিছু করা যেত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে, একদিন দাঁড়ায় ছিলাম, তো একটা মাদ্রাসার প্রিন্সিপাল আসছেন, তো এসে হুজুরের সাথে কথা বলতেছে। তো হুজুর এসে বলতেছে যে আসলে প্রতিষ্ঠানে তো আসলে একা আমি তো অনেক কিছু করতে চাই কিন্তু পারি না, প্রতিষ্ঠানের আশপাশে অনেক রাজনৈতিক চাপ থাকে, অনেক গোলযোগ থাকে, অনেক তদবির থাকে, অনেক কিছু থাকে, তারপরেও চেষ্টা করি, পারি না। এরপরে কি হিসেবে বলছে, আপনি থাকেন কোথায়? বলছে সে তার বাসা হচ্ছে মাদ্রাসা থেকে দূরে, আসতে 1 ঘন্টা লাগে, যাইতে 1 ঘন্টা লাগে। তো যে টাকা রয়েছে যে তাহলে এটা সময়টা 2 ঘন্টা পুরোই নষ্ট হইলো না? নষ্ট তো হয়, কিন্তু কি করবো হুজুর বলেন। আমি 2-3 দিন থাকতে চাইছিলাম, হোস্টেলে থাকছিলাম। এই হোস্টেলে থাকলে ছেলেপেলেরা দেখি বেশি চিল্লাপাল্লা করে। একদিন একটা সমস্যা হয়েছে, এই আমি 3 দিন ছিলাম, এই 3 দিনের মধ্যে একটা উল্টাপাল্টা হয়েছে, আইসা পুলিশও চলে আসছে। তো ব্যাপারটা হয়েছে যে বিষয়গুলো হচ্ছে এই কন্ট্রোলিং তোমার পাওয়ারও থাকতে হবে, ম্যানেজিং পাওয়ার থাকতে হবে, ম্যানেজ করতে হবে। কেন দারুনাজদের উপর প্রেশার কি কম আসে নাকি? দারুনাজদের উপর কি জিনিস কম আসে নাকি? তারপরে তো সেগুলো ম্যানেজ করছেন প্রিন্সিপাল হুজুর, আল্লাহ তাআলা তার মাধ্যমে করাচ্ছেন। কিন্তু এই যে আল্লাহ তাআলা তার মাধ্যমে, হুজুরের মাধ্যমে যে করাচ্ছেন, হুজুরকে যে পছন্দ আল্লাহ তাআলা করছেন, এইটাই তো হুজুরের বড় অর্জন, তাই না? আমরা তো বলি যে হ্যাঁ আল্লাহ তাআলাই তো করাইছেন, আল্লাহ তাআলা করেছেন, কেন আর মানুষ ছিল না? তারা দিয়ে করায় না কেন? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বসে বসে ভাবি, এই বিষয়গুলো যে মানে ম্যানেজ করা। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা বলতেছি, ওই যে সময় দেয়া। হুজুর তখন বললো যে আপনি তো এই 2 ঘন্টা তো মাদ্রাসা সময় দিতে পারতেন, এই 2 ঘন্টা মাদ্রাসা সময় দিতে পারতেন না? তো এই যে যে একটা বিষয়গুলো আসলে মানে হুজুরি নিয়ে আমি বারবার ভাবি, রিসার্চ করি। এই যে আমি সবাই দেখলে একটু একটু হাসি, হুজুরের রুমে আমি বারবার গেলেই হুজুর দেখি, আগে দেখলে সুন্দর একটা হাসি দেয়, আরে হুজুর খুব ব্যস্ত, এর মধ্যে দেখি সুন্দর একটা হাসি দেয়, মানে হাসিটা দেখলেই আগে দিলটা ভরে যায়। মাঝে মধ্যে দেখি যে না হাসে হুজুর ঢুকলে, মানে আমি বললাম যে 95 কি 98%, মানে 100 বার যদি দেখা করে থাকি এর মধ্যে 98 বারই হুজুর হাসিটা দিছেন। মানে হুজুরের একটা হাসি যে আমাদের জন্য কত বড় কিছু, এটা আমি বলতেছি যে বড়দের একটা হাসি ছোটদের জন্য অনেক বড় কিছু। যে 2 বার হয়তো বা হাসি নেই, সেই 2 বারই আমাদের খালি মনে হয়েছে কি হুজুর কি তাহলে কোনো বিষয়ে নারাজ, হুজুরকে তাহলে কোনো বিষয়ে আমাদের কি মানে অপছন্দ করতেছে বা কেমন। মানে এই যে যখন যেছি, বিশ্বাস করো, ধরো এই 2-3 দিনের মধ্যে আর হুজুরের সামনে আসিনি, 2-3 দিনই খালি মাথার মধ্যে ঘুরছে 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 ঘুরছে। এরপরে আবার যখন দেখা করছি মানে সব স্বাভাবিক আছে। এর জন্য আমরা যারা কিছুটা সিনিয়র আছি, আমরা অনেকে মুখ গোমরা করে রাখি, মুখ গোমরা করে না রেখে আমরা বোধহয় এরকম সুন্দর স্বাভাবিকভাবে নিতে পারি। আবার হুজুর তো প্রশাসনিকভাবে দেখা যাচ্ছে, আমরা এমন সময় দেখছি যে মাঝে মধ্যেই তো এই যে বিল্ডিং টেলিংয়ের যারা কাজ করে, আগে একজন লোক ছিল খালি উল্টাপাল্টা করতো, হুজুর তো দেখতাম তার ঝাইরা ঝুইরা একদম শেষ। আমি তো এই সময় দাঁড়া আছি, এখন বোধহয় ঝাইরা, এখন বোধহয় আমার সাথে একটু রাইগা কথা বলবে, রাগ তো আছে। কিন্তু আল্লাহ, যখন দেখতাম যে এর সাথে ধরো ঘন্টায় 160 বেগে কথা বলতেছে, তো আমাদের সাথে ঘন্টায় 5, মানে এইরকম, মানে একদম তো না কী অবস্থা কি এই যে। আবার বিষয়গুলো হচ্ছে যে হুজুর দেখছি এই ধরো আদিকালের কোনো একটা কথা হয়তো বা বলছি আমার ফ্যামিলির বা অমুক ফ্যামিলির, এই বললে আবার সেই সব খোঁজ খবর নিচ্ছেন। আরও যারা লোক আসতেছেন এদের ধৈর্য, আরে তোমার ওইটার কী অবস্থা। মানে আমার দেখা গেছে আমার ভাইয়ার বিয়েতে গেছে, ভাইয়ার বিয়েতে যে হচ্ছে কিছুক্ষণ ছিল, এর মধ্যে কারে দেখছে, এর মধ্যে আমার ভাইয়ার শ্বশুর একদিন আসছে, তাহলে ঠিকই সেই ম্যানেজ ধরে ফেলছে যে মাথার মধ্যে। আর এই যে এটা, এরা আমরা বলি যে স্মৃতিশক্তির একটা ব্যাপার থাকে, কিন্তু স্মৃতিশক্তির চাইতে বড় ব্যাপার থাকে আগ্রহ। আমরা যেটা বলি যে আমাদের লং টার্ম মেমোরি থাকে আর একটা শর্ট টার্ম মেমোরি থাকে।
আমাদের ভেতরে যদি প্রচণ্ড আগ্রহ থাকে, প্রচণ্ড ভালোবাসা থাকে, তাহলে আচ্ছা আমরা কোনো জিনিস মনে রাখতে পারি, এছাড়া মনে রাখতে পারি না। এই জন্য আমি সবসময় বসে বসে মানে আমি সবসময় বসে বসে ভাবি যে হুজুর কি করেন, হুজুর কীভাবে চলেন, কীভাবে কাজ করেন, কীভাবে কথা বলেন। এই যে বলা মানে এই রিসার্চই করি যে শিক্ষকতা জীবনে মানে আমি একদিন নাটোরে থাকতে একদিন খুব ঝগড়া, তুমুল ঝগড়া হয়েছে যে এই জগতে একজনও ভালো মানুষ নেই, আর হুজুরদের মধ্যে আরও নেই, সব ভণ্ড। তখন আমি বললাম আসে না, আপনি আমার সাথে চলেন, আমি দেখাইতেছি আসে কি না মিয়া। তো এই যে বলছে আর না থাকলেও তারা নিজেদের জন্য করে, আমি বললাম চলেন আমার সাথে চলেন, যা দেখাইতেছি নিজেদের জন্য করে, অন্যদের জন্য করে। তো এই যে বিষয়গুলো হচ্ছে আসলে মানে প্রিন্সিপাল হুজুর এইটা পুরো এলাকার জন্য, আমাদের দেশের পুরো দেশের জন্য একটা রহমত। দেশে ছাড়া আমরা একটু যদি একটু ওয়াইজিনদের মতো বলি যে আন্তর্জাতিকভাবে রহমত, এই কারণে বলি যে কারণ আসলে এইখান থেকে যে ছেলেপেলেগুলো যাচ্ছে সেই ছেলেগুলো তো শুধু আমাদের এখানে কাজ করছে না। যেমন আমরা যেমন বলতেছি যে আল আজহারে, মদিনায় আমাদের দারুন নাজাতের ছেলেপেলেদের অন্যরকম গ্রহণযোগ্যতা। সেটা কি গ্রহণযোগ্যতা? সেটা হচ্ছে যে ওইখানের লোকরা সিনিয়রদের এত আদব দেয় না, সবাই তো মানুষ, কুল্লু ইনসান এইরকম করে বলে, সবাই তো মানুষ। এরা মানুষ হলে তো মানুষটা হচ্ছে সম্মান কি আছে, এত সিনিয়র জুনিয়র কি আছে। আমরা যে অনেক সময় না আরে ভাই এত সিনিয়র জুনিয়র কি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই তো একটু আদব পাইতে ভালোবাসে। তো অন্য জায়গায় তো দেখা যায় যে এই আদবটা দেয় না। এইখানে ছাত্ররা যখন যাচ্ছে সেখানে সে আদবটা যখন দেখায়, ওইখানে শিক্ষকরা, ওইখানে যারা প্রশাসনিক কর্মকর্তারা থাকেন, এরা নাকি এই জিনিসটা খুব ভালোভাবে নেয়, যে খুব ভালোভাবে এরা নিজেরা এটা প্র্যাকটিস করে না, কিন্তু আরেকজন প্র্যাকটিস করতেছে, এইটারও খুব সম্মান দিচ্ছে। এতে হচ্ছে কি যে তাদের মনের মধ্যে ভ্রাতৃত্বের একটা জায়গা আসতেছে, তাদের মনের মধ্যে সম্মান বোধের একটা জায়গা আসতেছে। অর্থাৎ আমরা দেখতেছি হুজুর এখানে বসে রয়েছেন, কিন্তু দেখো ইফেক্টটা কোন জায়গায় ছড়ায় যাচ্ছে, মানে তরঙ্গের ঢেউটা কোথায় যাচ্ছে। এই জন্য এই বিষয়গুলো মাথায় রাখা দরকার, এই জিনিসগুলো দেখা দরকার। এই জন্য আমরা বলি যে হুজুরের এই যে হুজুরের অবদান, হুজুরের যে কার্যক্রম, হুজুরের যে আর এই যে আমরা বলতেছি যে আইডিয়াগুলো কার, এই যে একটা সে বললাম যে 21 বছর আগ থেকে আবার একটা মাসিক পত্রিকা করা, আমরা বললাম যে বার্ষিকী করা, বার্ষিকী তো জীবনে নামই শুনিনি। এইখানে আসার আগে আমি তো বার্ষিকীর জিন্দিগিতে নামই শুনিনি। আগে যেখানে ছিলাম সেখানে স্টাডি ট্যুর তো ছিলই না, খালি মানে ওই যে প্যারাগ্রাফ পড়ছি, আমাদের স্টাডি ট্যুর একটা প্যারাগ্রাফ ছিল, কিন্তু কখনোই আমি স্টাডি ট্যুর কখনোই যাইনি। এইখানে এসে শুনছি যে এইখানে নাকি শিক্ষা সফর হয়, শিক্ষা সফরের জন্য ছেলেপেলের এত কান্না, এত হাহাকার, নিজে যাইতে পারিনি, নিজের মধ্যে তো এখনও প্রচুর হাহাকার আছে। এবং প্রত্যেক বছরই তো কিছু ছেলে যাইতে পারে না যাদের খুব আগ্রহ থাকে, এদের কষ্টগুলো এখনও খুব পীড়া দেয়। মানে কয়েকবার চেষ্টা করছি, টাকা পয়সা জমাইছি, দেখে হয় না। এই যে বিষয়গুলো আমরা বলতেছি, তারপরে ধরো রেনেসার মতো কাজ করা। আরেকটা বিষয় ছিল, আমি যখন এইখানের থেকে আমি যখন বাড়িতে যাইতাম তখন ওইদিকে আমরা শুনতাম ভাইবা এরা শুধুমাত্র পরীক্ষায় হয়, ভাইবা ইউনিভার্সিটির বড় বড় ক্ষেত্রে হয়, কিন্তু আমাদের যখন এখানে দেখি এখানে আমার ভাইবা না, আমি আমাদের এলাকায় যে খুব জোরে জোরে বলতাম, আরে আমাদের ভাইবা জানিস কি জিজ্ঞেস করছি, এই জিজ্ঞেস করছে, সেই জিজ্ঞেস করছে। আমাদের সময় তখন অটল বিহারী বাজপেয়ী ছিল, বাজপেয়ীর একটা কথা ছিল যে বাজপেয়ীর শ্বশুরবাড়ি কোথায়, খালেদা জিয়া, শেখ হাসিনা এরা কোন ব্লেড দিয়ে শেভ করে, মানে এরকম ওই যে মানে কিছু হচ্ছে দেখতো যে এদের জেনারেল নলেজটা কী অবস্থা। তো এইরকম যখন হইতো এই ভাইবা, তখন হচ্ছে আমরা বন্ধুদের কাছে যে আমরা গল্প করতাম যে আমাদের ভাইবা হয়, মানে ওরা তো ভাইবা কল্পনাই করতে পারে না। আবার যখন দেখতাম যে ইউনিভার্সিটির কিছু ভাইয়া ছিল, ওরা ভাইয়ারা ওই যে বাজারে যখন যেতাম খেলতে যেতাম, তখন পা নাচা নাচে জোরে জোরে বলতাম, আরে আমাদের যে ভাই কি ধরে জানিস রে, মানে শুনায় দিচ্ছে আর কি। এরপরে যে বিষয়টা ছিল যে জলসা একটা বিষয়, এই বিষয়টা আমি জীবনে দেখিনি। মানে 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 আমি বারবার বলছি যে আমার নলেজ কিন্তু একদমই ক্ষুদ্র, আমি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আর বেশি বলি না। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে অনেক প্রতিষ্ঠানে এগুলো চলতে পারে, কিন্তু ভাই ধারাবাহিকভাবে কয়টা প্রতিষ্ঠানে চলে, ধারাবাহিকভাবে এত গুরুত্ব দিয়ে কয় জায়গায় হচ্ছে, জলসায় আবার কী আলোচনা হবে সেগুলো আবার আমরা সেট করে দিচ্ছি। সাধারণ জ্ঞানের ক্লাস তো ধরতে গেলে হয়ই না। মানে আমি বারবার বলতেছি, এই কথাগুলো বললেই না কিছু পক্ষ সবসময় সমালোচনা করে, আরে ভাই এটা তো অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে। থাকতে পারে ভাই, আপনি দেখেন যে এই যে কাজ করছে এইটারে আপনি সাধুবাদ দেবেন না, এই কাজটারে আপনি ছোটো করে দেখতে পারেন, আরে ভাই এই আইডিয়া তো অমুক জায়গা থেকে নিয়ে আসতে পারে। আইডিয়া তো কত মানুষই দেয়, কিন্তু কয়জন বাস্তবায়ন করতে পারে, দ্যাট ইজ দ্য পয়েন্ট ইউনো। এর জন্য এই বিষয়গুলো খুব ভালো করে ভাবার দরকার। মানে আমরা এই যে এইখানে জলসায় থাকছি, এইখানে বক্তব্য তো দেখছি, বক্তব্য হয়তো খুব বেশি দিতে পারে না। আমি তো দাখিলের বছরে খালি একটা বক্তব্য দিয়েছিলাম, ইংরেজি স্যার লিখে দিয়েছিলেন, সেটা এরকম দাঁড়ায় একটা বক্তব্য দিছি, একদম এরকম দাঁড়াইছি, আর শেষে থ্যাঙ্কস ফর অল বইলা একদম মাথা নিচু করে চলে গেছি। সত্যিকার অর্থে তখন হচ্ছে ওই দিন জলসায় বাংলা স্যার আসছিল, বাংলা স্যার তখন
জসে আবার বসে যে এগুলি কী সব চর্চা চলতেছে, যে একটা ছেলে ইংরেজি বক্তব্য দিতে আসলো, মাথা নিচু করছে তো করছে, আর উঁচু করেন, এটা কী হলো ব্যাকল, মানে এই তখন আর কি এই জায়গাগুলো তখন বসে যে এই যে ধাক্কা লাগা। কিন্তু আমরা কি করছি, এখানে বিতর্ক হয়েছে, আমরা বিতর্ক করতে পারিনি, ঠিক আছে। আমাদের সময় এই যে তিনজন ছিল, মারুফ, জোবায়ের, মানে আবু বকর ভাই, এরাই খালি বিতর্ক করবে, আমরা তো সুযোগ পাইনি। কিন্তু ব্যাপার হয়েছে দেখেছি, তো দেখার ফলে হয়েছে কি, ইউনিভার্সিটি যখন যে দেখতেছি আরে এই একটা প্ল্যাটফর্ম পাইছি, এখানে বক্তব্য দেওয়া যায়, দাঁড়ায় গেছি, পারি নাই, প্রথম কথা আটকে গেছে। কিন্তু ওই যে আমরা দেখে আসছি, এই জন্য আমাদের সাহস আছে, এইগুলো কাজগুলো তো আমরা দেখে আসছি। আগে যদি দেখে না যেতাম আমাদের কিন্তু সেই সাহস হতো না। আগে যদি আমরা এগুলো মানে এই প্র্যাকটিসটা না দেখতাম আমাদের কিন্তু ভেতরে এই জিনিসগুলো আসতো না। এখানে আবার আজীব বাদ কী হয়, ক্রীড়া প্রতিষ্ঠানে হচ্ছে যে অঙ্ক দৌড়, ইংরেজি দৌড়, ব্যাকরণ দৌড়, মানে নাও দৌড়, আরে কত দৌড়। অন্য জায়গায় তো আমরা আগে যেখানে দেখছি বিস্কিট দৌড় দেখছি, তো এরম কী করে, এরা কী বলে তোমার হচ্ছে, আরে ছেলে কি বলে, আরে পিচ্ছি, আরে যাই হোক কিছু নাম আছে, আপনার বস্তা ধর, এই ধর, এগুলো দেখছি। কিন্তু এরকম স্পেসিফিক এখন এইটা বারবারই বলতে পারে, আরে ভাই এগুলো আপনি কি যথাযথ বলতেছেন, কত জায়গায় ইংরেজি ধরেছে না, কত জায়গায় গণিত ধরেছে না, ভাই এটা তো আছে। কিন্তু আপনি চিন্তা করেন 21 বছর আগের কথা চিন্তা করেন, 25 বছর আগের কথা চিন্তা করেন, 10 বছর আগের কথা চিন্তা, এগুলো না এখন হয়েছে, এগুলো এখন না চালু হয়েছে। তো আমরা যেটা বলতেছি যে এই বিষয়গুলো, আমি তো কখনো ইংরেজি দৌড় দিই না, আমি ইংরেজি দৌড় দিলাম, ইংরেজি দৌড় দিয়ে আবার কী করলাম, পুরস্কারও পেলাম। পুরস্কারের সময় তখন হচ্ছে এই যে আমরা যেগুলো বলি যে আমার এখনও মনে আছে ওই ইংরেজি দৌড়ে যেটা প্রথম হয়েছি হওয়ার সময়, তখন গেলাম হুজুরের কাছে, একটা থালা নিছি, প্রেস নিছি। আমরা এখানে হচ্ছে কী যেন করে ওই লেফট লাইট করে না, যেটা হচ্ছে আমরা বলি ওই যে পিটির চাইতে আর একটা ওই যে এই স্কাউটের, যেটা আমাদের সময় স্কাউট আমরা বলছি কিনা খেয়াল করি নাই, ওই সময় ফাঁকি মারছি, পরে খালি স্কাউটের সময় এসে স্কাউট করছি, পরে ক্লাস নিছি। তো এই যে কাজগুলো মানে প্রত্যেকটা জায়গায় যে এরকম মানে ভিন্ন ধর্মী চিন্তা চেতনা করা, আবার হুজুরে একটা যেটা কাজ ধরছেন সেই কাজটা ধরে শর্ট টাইমের মধ্যে শেষ করা, এবং এক কথায় তো এই সব কাজের কারণে 25 বছরের মধ্যে পুরো আলিয়া মাদ্রাসার মধ্যে 1 নাম্বার আমরা যদি ধরতে চাই, আমরা বলি যে মানে অন্যগুলো তো অনেক বছর ধরেছে, আমরা কারোর সাথে কম্পিটিশন করতে চাই না, কিন্তু ক্লাসিফিকেশন তো আমরা বারবারই বলছি, সব কিছুর মধ্যেই ক্লাসিফিকেশন এমনিই চলে আসে, অটোমেটিক ক্লাসিফিকেশন চলে আসে। তো এর জন্য বলি এই সামগ্রিক বিষয়ের কারণে আজকে এই যে আমি মোহাম্মদ এইখানে কথা বলতেছি কেন, এখানে আসছি আমি ক্লাস 9-এ, মানে তাসেতে আসছি। তাসেতে আসার আগে সামনের এক পর্যন্ত তো মোহাম্মদের কোনো ফিউচার ছিল না। এই ছেলেটা ছিল যে একটা ঝরে পড়া ছেলে। এই ছেলেটার প্রত্যেকটা সাবজেক্টে, আমি প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায়, মানে ক্লাস 8-এর শেষ পরীক্ষা বাদে প্রত্যেকটা পরীক্ষা কম করলে আমি 4টা সাবজেক্টে করে ফেল করতাম, মানে 4টা সাবজেক্টে আমার মিনিমাম আমার ফেল থাকতোই থাকতো। আমি সবসময় বিশেষ বিবেচনা, মানে 1-2 বিষয় পাশ করলে, না এটা হাসির বিষয়, তোমরা হাসির হয়তো বলতে পারো, মানে এক বিষয় পাশ করলে সেটা বিশেষ বিবেচনায় পাশ হয়, মানে 1-2 বিষয় হলে তারা বিশেষ বিবেচনা উঠায় দেয় উপরের ক্লাসে। আর আমার তো 4 বিষয় দেখতে হয়েছিল, আমার সবসময় বিবেচনার আগে 2টা বিশেষ থাকতো, যে বিশেষ বিবেচনায় তার উত্তীর্ণ, বুঝতে পারছো আমার কথা। তো এই যে ছেলেটা ছিল, সেই ছেলেটার জন্য আমি দেখছি যে আমি আমার বারবার কথাগুলো বলি কেন, আমি যখন আসছি, আমি যখন বাসায় থাকতাম দেখতাম যে আমার আম্মা জায়নামাজ নিয়ে ঝরঝর করে কান্নাকাটি করতেছে, তার মানে কি ছেলেটার জন্য সে পেরেছেন। আব্বা খুব দুশ্চিন্তায় আছে যে কেমন ছেলে হইলো, ওই ছেলেটা কি হইলো। ভাইয়া প্রত্যেক দিন রাগ করতেছে, মারামারি করতেছে, এই করতেছে। আর আত্মীয় স্বজনের মধ্যে আমার আব্বার মান ইজ্জত যায় একটা অবস্থা। আজকে সেইখানে মারামারি করি, কালকে ওখানে গ্লাস ভেঙে দিয়ে সে এসে বাসায় এসে বিচার দেয়। আমার বাসায় তো একদিন এসে বাসায় এসে বিচার দিছে এক রিক্সাওয়ালার, যা মানে গ্যারেজ ছিল, গ্যারেজের মালিক ছিল রিক্সাওয়ালার বউ, সে এসে বাসায় আব্বা ভরা মজলিসে ইয়ে করতেছে, কি যেন বলে তোমার অতিথিরা আসছে সব চাটা খাচ্ছে, এর মধ্যেই এই মহিলা এসে পুরা ধরো কাপড় নাই, মাথায় কাপড় নাই, কোমর এইখানে শাড়ি পরা, পেট। আমি তখন আরেক বিল্ডিংয়ের, বিল্ডিং হচ্ছে 2তলা না 3তলা দ্বারা আছি, আমি খালি দেখতেছি কি হচ্ছে। সে যায় সাই করে কথা বলে আসছে এতগুলো মানুষের সামনে আব্বার মুখে। আমার সেই দিন খুব খারাপ লাগছে যে কী অবস্থা। তো এই যে একটা ছেলে দেখো, এই ছেলেটার জন্য আমার পুরো পরিবারের অবস্থা কি ভঙ্গুর একটা অবস্থা, সবার মন খারাপ, আব্বার মন খারাপ, আম্মার মন খারাপ, আত্মীয় স্বজন সবাই যে যারা আব্বারে দেখতে পারে না এটা নিয়ে খুব মজা করে, হ্যাঁ দেখছো ওর ছেলে তো মানুষ হবে না, এতে হবে না। তো আমার পাশের বাসার দোতলার একটা ইয়ে ছিল, ডাক্তার ছিল, উনি হচ্ছে ডাক্তার, ওনারা খুব হাই ফ্যামিলি, হাই সোসাইটি ছিল, শিক্ষিত। তো আব্বার ছেলে মেয়ে হয়ে আমি মাঝে মধ্যে ওদের বাসায় যেতাম,
ওর ওর এই যে ছিল ছোট্ট একটা মেয়ে ছিল, ও ভিকারুন্নেসে পড়তো, ভিকিতে পড়তো। তো ওরা বই নিয়ে আমার জিজ্ঞেস করতে এটা ওটা। আজীব ওর যে বড় হয়েছিল সেটা আরও কী কী বলে, আমি তো হা করে তাকাচ্ছি, আমি তো জানি না। তখন এইটা নিয়ে ওরা খুব বলতো যে এই পরিবারটা কীভাবে চলে, এই বাচ্চাটা কীভাবে চলে, এই যে একটা বিষয়, অর্থাৎ পুরোটা টেনশন করতেছে আমি একটা ছেলে এসে দুষ্ট হয়ে যায়, একটা ছেলের সময় আমি ভালো ছিলাম দুষ্ট হয়ে গেছি। তো এই যে দেখো এই ছেলেটাই যখন আমি ভালো হইলাম, একটু ভালো যখন হয়েছি দারুণ দেশের পরে, আরে বাপরে আমার বাসায় তো কত, মানে আমি যখন A+ পাইছি তখন তো কেউ বিশ্বাসই করেনি, কতগুলো একদম ফ্র্যাঙ্কলি বলতেছি, মানে আমার যেদিন রেজাল্ট দেবে সেদিন সবাই বিয়ে খাইতে গেছে, সবাই সেদিন বিয়ে খেতে গেছে। তো বিয়ে খেতে গেছে অর্থাৎ আমার যে রেজাল্ট দেবে একটা সবার মধ্যে একটা আনন্দ কাজ করবে না, সে আনন্দ নাই যে ও তার কী পাবে। আমার আম্মা যাওয়ার সময় গাড়িতে ওঠার সময় আমার বলছে যে বাবা A- অনেক বড় গ্রেড, বুঝতে পারছো? এইটা আসলে এত ছোট জিনিসটা আমার এখনও মনে আছে। বাসে যখন আমি আম্মারে উঠাই দিয়ে আসতেছি তখন আমার সাপটাই দিয়ে বলছে বাবা A- এটা অনেক বড় গ্রেড, আর যদি B পাও এগুলো তো কিছু না, A- অনেক বড় জিনিস, আর মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, আমার ফ্যামিলি সবসময় পাশে ছিল, মন খারাপ করার কিছু নাই, তুমি আলেমে ওইটা ভালো রেজাল্ট করবা, আলেমে A+ পাবা, আলেমে A গ্রেড পাবা, সমস্যা নেই। আর এই চিন্তা ছিল, মানে আমি যে A+ পাবো এই বিশ্বাসটা কারোর মধ্যে ছিল না। আমার বন্ধু ছিল ওই আরিফ ভাই যখন আমার আব্বারে ফোন দিয়েছে যে A+ পাইছে তখন বললো কী বললো মা, বলো তো আরেকবার বলো তো মা, মানে সে বাবা বলবে সেই জায়গায় মা বলা শুরু করছে। মানে এই যে একটা সিচুয়েশন, আমি মানে জ্যামের আটকে আছি, আমি এর মধ্যে শুনলাম আমার ফুফাতো বোন বাসায় ছিল, ও বললো যে আমার আব্বা নিজে কখনো যায় না, অথচ সে মিষ্টি কিনে এসে সে, মানে আব্বা একটু একটা ভারী মানুষ ছিল, তো এর জন্য সে ওই এলাকার বড় বড় মানুষদের বাসায় যেত না, সবাই তারা দাওয়াত দিত কিন্তু সে সচরাচর যেত না, কিন্তু সে মিষ্টি নিয়ে সবার বাড়ি বাড়ি বিলাই দিয়ে আসছে। আমি গেছি আমার জড়ায় ধরছে। এই যে একটা ভালো লাগার একটা অনুভূতি আজকে যখন হয়েছি, আমার ছোটো ভাইটা আমার দেখছে, পরিবার হয়তো দেখছে, আত্মীয়স্বজন হয়তো এখন একটু বলে, তো এই যে এখন হয়তো পরিবারে কিছুটা অনুযোগ আছে, অভিযোগ আছে আমি বাসায় কেন সময় দিই না। আমি চিন্তা করতেছি আমরাও তো এখানে কাজ করতেছি, একটা ছেলে যদি এইভাবে মানুষ হয় সেই ছেলেটা তার পরিবার একটা বড় ঝামেলা থেকে সে মুক্ত হচ্ছে, বিশাল বড় দুশ্চিন্তা আছে, মানে বাবা এত সারাদিন কষ্ট করে এসে মানে মাথার ঘাম পায়ে ফেলে, মা সারাদিন এরকম মুছে হচ্ছে, রাঁধতেছে, ইয়ে করতেছে, স্বপ্ন কোথায় তাদের? ছেলেটারে নিয়ে, মেয়েটারে নিয়ে স্বপ্ন। আমরা তো সেই স্বপ্ন নিয়ে কাজ করছি। আজকে আমার বাসায় অভিযোগ থাকতেই পারে, আমার বাসায় এমন খুব অভিযোগ করে আমি বাসায় সময় দিই, এটা মাদ্রাসায় সময় দিই। তো এই যে আমরা তো আসলে মাদ্রাসায় সময় দিচ্ছি না, আমরা এক একটা স্বপ্নের পেছনে সময় দিচ্ছি, আমরা এক একটা বড় কিছুর পেছনে স্বপ্ন দিচ্ছি। একটা ছেলে যদি আমি এখানে গড়ে ফেলতে পারি, আমি একটা ছেলে যে আজকে এখন ইংলিশটা ভালো জানলো, আজকে আরবিটা ভালো জানলো, আর তার চেয়ে বড় কথা আমাদের দারুন আলিয়াতের মনে হয় সবচেয়ে বড় শিক্ষা, অনেকে আমাদের বলে যে দারুন আলিয়াতের কি বেসিক নাই, অনেকেই বলে, মানে যারা একটু সমালোচনা করবে, ওই যে যারা দেখতে না পারি তার চলন বাঁকা, হ্যাঁ হাঁটতেছে বলতেছে হ্যাঁ দেখছো কেমন বাঁকা করে হাঁটে, মানে এইটা তো মানুষের একটা নেচার। আমরা বলতেছি যে দারুন আলিয়াতের বড় অর্জন কোনটা জানো? দারুন আলিয়াত থেকে একজন ভালো ছেলে বেরোচ্ছে। মানে আমি বলতেছি বেসিক তো অধিকাংশ ছেলেরই আছে, বা না থাকলেও সেই ছেলেটা অন্ততপক্ষে কিছুটা ভালো হয়ে বেরোচ্ছে। এই ছেলে বলতেছে যে অমুক ছেলে তো এখন নামাজ পড়ে না, পড়ে না, বাবা ওর মধ্যে একটা সুন্দর মন আছে, ও আজকে এখানে দেখে গেছে হুইচ ওয়ান ইজ রাইট ওয়ান, সে সেটা এখন চিনতে পারে। আমরা মনে করি এটাই আমাদের একটা বড় অর্জন, যে সে পরবর্তীতে বলতে পারে যে না তুমি তো ভাই ঠিক পথে নাই, তুমি বেঠিক পথে আসো, হয়তো বা ছেলেটা উল্টাপাল্টা করতেছে, আমরা চাচ্ছি না। আমাদের এখান থেকে যখন বের হয়ে যায় পারিপার্শ্বিক এখন তো পুরো ঘোলাটে একটা অবস্থা, ছেলেপেলেদের ভার্চুয়াল জগৎ হওয়ার ফলে বাবার পাশে ছেলে ঘুমায়, কিন্তু বাবা কখনো কল্পনা করতে পারবেন তার ছেলে চিন্তা চেতনা কোন দিকে চলে গেছে। বাবা মা পাশের ঘরে ঘুমাচ্ছে, কিন্তু বাবা মা কখনো কল্পনা করতে পারবে না যে বাবা তার ছেলেটা তার মেয়েটা দরজা আটকায় কী করতেছে, নেভার এভার। এবং যেই ছেলে মেয়েগুলো এই কাজগুলো উল্টাপাল্টা করে, আমরা তাদের সাথে একদম বলতেছি আমরা তোমাদের এই কাজগুলোর খুব করে ঘৃণা করি। তোমরা সাময়িক আনন্দের জন্য হয়তো বা কিছু করতে পারো, কিন্তু সেটা তোমার জীবন নষ্ট হচ্ছে, তোমার পরিবারের জীবন নষ্ট হচ্ছে, তোমার বাবা তোমার মায়ের এত বড় লালিত পালিত স্বপ্নগুলো নষ্ট হচ্ছে। এর জন্য প্লিজ 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 সস্তা এই দরে সস্তা বিনোদনে দয়া করে মাইতো না। এখন তো আমাদের ভার্চুয়াল যেটা হয়েছে সেটার কারণে তো আমাদের বিনোদনের মাত্রা চেঞ্জ হয়ে গেছে, বিনোদন ইচ্ছে মতো করছি। বারবার বলছি এই কাজগুলো কখনোই তোমার জন্য কল্যাণকর হবে না, কখনোই কল্যাণকর হবে না। এর জন্য আমরা পরিবারকেও আমরা এখান থেকে স্মার্টফোনটা নিয়ে নিচ্ছি, সেই আমি বলছি না স্মার্টফোনের সব কিছু খারাপ, কিন্তু কিছুটা খারাপ, ওর তো নিয়ন্ত্রণ যোগ্যতা আছে কিনা সেটা দেখতে হবে, যে সে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। যাই হোক, এর জন্য আমরা যেটা বলছি যে বারবার বলি যে দারুন আলিয়াত থেকে হয়তো বা একটা ছেলে সব বেসিক পারে নাই,
একটা ছেলে আরবির হয়তো বা সব কিছু পারে না, ইংরেজির হয়তো বা সব কিছু পারে না, কিন্তু একটা ছেলে সবচেয়ে বড় যে সম্পদ, সে কিছুটা ভালো মানসিকতা নিয়ে বের হচ্ছে। আমাদের অধিকাংশ ছেলেগুলোই আমরা দেখি যে ফ্যামিলিতে গেলে আদব কায়দা দেখায়। এই যে আদব কায়দা শেখাচ্ছে, আমরা মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যাকরণ ওইভাবে ধরে শেখান নাই, যেটা শিখেছিলেন আদব শিখেছে, যেটা শিখেছে মনুষ্যত্ব শিখেছে। আমরা বলি যে আমাদের এতটুকু আমরা বলতে পারি যে দারুন নারীদের প্রায় 75 বা 80% ছেলে পেলে তারা মানসিকভাবে খুব ভালো চিন্তা চেতনার অধিকারী, এবং 60 থেকে 70% ছেলে পেলে, 65 থেকে 70% ছেলে পেলে যারা আচরণও ভালো, আর 30% 35% এগুলো তো সব জায়গায় কিছুটা থাকে। আমরা আশা করি যে ছেলে মেয়েগুলো এখনও কিছুটা উগ্র আচরণ করে, হয়তো বা একটা সময় তাদের মধ্যে বুঝ আসবে যে না, দ্যাট ওয়াজ রং, একটা সময় তাদের মধ্যে সঠিক বুঝ আসবে। এর জন্য আমার মনে হয় কি, এই যে বিশাল একটা কর্মযজ্ঞ হচ্ছে, যে কর্মযজ্ঞের প্রধান এইখানে হুজুর এইখানে বসে থাকেন, এই হুজুরের এইখানে বসে থাকা মানে অস্থির অবস্থা, পুরা সবার অস্থির অবস্থা। মানে এই গেট দিয়ে তো ঢুকতে বের হইতে এতে তো কলজা কাঁপে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে হুজুর এই যে বসে রয়েছেন, হুজুরের কি শারীরিক সমস্যা নাই, হুজুরে কি কষ্ট লাগে না, হুজুরে কি লাগে না, যতক্ষণ থাকেন ততক্ষণই দেখা গেছে একটা মেশিন চলতেইছে। হুজুর যখনই একটু আড়াল হন তখনই মেশিনগুলো একটু ঢিলা হয়। এগুলো আমরা বলছি মেশিনের দোষ বলি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে বড় চালিকা শক্তি, এর জন্য এই বিষয়গুলো আমরা ছোট্ট করে দেখার কোনো সুযোগ নেই। একটা বড় কাজ হচ্ছে এখানে, এটা কারখানা, এটা একটা বিশাল কারখানা, যে কারখানার প্রভাব একদম সুদূর প্রসারী। আজকে যে ছেলেটা একটু ভালো হচ্ছে, সেই ছেলেই তো হইতে পারে যে সে সামনে আর একজন ভালো মানুষ করতেছে, সে সামনে আরও 500 জন, আর 10 জন। আরে ভাই 10 জন না হোক, একজন যদি করতে পারে ভালো, দ্যাট ইজ ইনাফ আই থিঙ্ক। এর জন্য আমি যেটা বলি যে এই যে একটা বড় কর্মযজ্ঞ হচ্ছে, এই কর্মযজ্ঞর পেছনে আমার মনে হয় আমরা এখানে যারা সহকর্মী আছে, শিক্ষক যারা আছেন, হ্যাঁ অবশ্যই আমরা তাদেরকেও আমরা মানে বলি যে তারাও এটার সাথে মানে তারাও এই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, বা তারাও আসলে এই যে কী যেন বলে আমরা অবদানের, তারাও কিছু আমরা বলি যে তারাও যোগ্য। কিন্তু সবচেয়ে বড় কথা কি, যে আসলে এই যে আমরা এইগুলো গড়ে পিটে মানুষ করছে কে, এই শিক্ষক আমরা যারা ছিলাম। যে ইংলিশ স্যারের কথা আমরা বারবার বলি, ইংলিশ স্যার তো প্রিন্সিপাল হুজুরকে নিজের শিক্ষকের মতো একদম, তার চেয়ে বড় কথা এমন করে আদব করতে। দারুণ প্রত্যেকজন শিক্ষক তো হুজুরের সামনে গেলে প্রত্যেকজন ছাত্রের মতো হয়ে যায়। এর জন্য আমরা বারবার বলছি না, অনেকে বারবার বলতে পারে, এই কোশ্চেন করতেই পারে যে আপনারা শুধু প্রিন্সিপাল হুজুরকেই বলেন কেন, মাদ্রাসার আর কোনো শিক্ষককে একটু অবদান নেই। আমরা বলছি হ্যাঁ সবার অবদান আছে, কিন্তু এই সবার অবদানের পেছনে কার অবদানটি মুখ্য, কে আসলে এই চাবিগুলো ঘুরাইছে। আমরা বলতেছি যে সবার অবদান কি, সবাই একটু একটু কাজ করেছেন, কিন্তু এই সবার কাজের পেছনে কে আসলে এরকম হালটা ধরে রাখছেন। তো এর জন্য আমরা বলছি, এর জন্য আমরা মোটা দাগে আমরা প্রিন্সিপাল হুজুরকে আমরা এই মানে হচ্ছে অবদান দিই, এই কৃতজ্ঞতা জানাই, এর মানে কৃতিত্ব প্রিন্সিপাল হুজুরকে মোটা দাগে দিই। এর সাথে সাথে এখানে যারা সহকর্মী ছিলেন, আমাদের যারা শিক্ষক ছিলেন, তাদেরকেও আমরা আসলে এই কৃতিত্ব দিই, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ যে তারা এই মানসিকতা নিয়ে এসেছিলেন যে আমরাও কাজ করব। হয়তোবা নেতার অভাবে কাজ পায় না, কিন্তু তারা যে এই যে মানসিকতা তাদের মধ্যে ছিল যে আমরা নেতৃত্ব পেলে আমরা নিজেরা এই কাজটুকু করব, আমরা তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এবং প্রত্যেকেই প্রিন্সিপাল হুজুরের স্বরেই বলি যে না, এর পেছনে দারুণদের পেছনে এদের সবার অবদান অনেক, আমরা সবাই বলি। কিন্তু তার চেয়েও বড় কথা বলি যে আল্লাহ তাআলার রহমত যে এসছেন, আল্লাহ তাআলার রহমতের যে জায়গাটা ছিল, আমরা বলি সেই জায়গাটা আসলে আমরা যদি বলি যে ধারা, যদি বলি যে রহমতের ধারা আসার একটা গেট ছিল আমাদের প্রিন্সিপাল হুজুর। এবং এইগুলো আল্লাহ তাআলার রহমত তো সব জায়গায় বিরাজমান। কেন সব জায়গায় ধারা আসে না কেন? সব জায়গায় গেটগুলো নাই, সব জায়গায় এই রিসিভারগুলো নাই। হুজুর রিসিভ করে আমাদের দিচ্ছেন, এটা আমাদের অনেক বড় অর্জন, এটা আমাদের বড় পাওয়া। আমরা হুজুরের কাছে কৃতজ্ঞ। অন্ততপক্ষে আমি আমার জায়গা থেকে কৃতজ্ঞ যে আজকের এই কিছুটা যদি সুন্দরও যদি আমার জীবন হয়, একটা সময় এই মানুষটাতে আমি পুরো দুরন্ত ছিলাম, একটা সময় এই মানুষটা তো আমি মানুষের জন্য বোঝা ছিলাম, আজকে তো কিছুটা মানুষ টেনে নেয়। তো এই পুরো অর্জন দারুণাজাতের পুরো অর্জন। আমরা বারবার বলি দারুণাজাত বলি, সবাই দারুণাজাত বলি, দারুণাজাত বলতে বিল্ডিং দেখা যায়, কিন্তু বিল্ডিংগুলো প্রাণ না। প্রাণ যারা চালান, এই যারা চালান তাদেরকে যিনি চালাচ্ছেন সেই প্রিন্সিপাল হুজুরের প্রতি আসলে আমরা মানে সব দিক থেকেই কৃতজ্ঞ। এবং প্রিন্সিপাল হুজুর আসলে একটা অনন্য অসাধারণ একজন উদাহরণ। এবং আমরা বলি, আমরা যারা ছাত্র আছি আমাদের মনে হয় উচিত যে হুজুরের এই ছোট্ট বা হুজুরের যে মানে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ আমি বারবার বলতেছি যে আমি দারুণাজাতের খুব গল্প করলাম, দারুণাজাতের ছাত্ররা খুব যে গর্ব করে বলছি, কিন্তু দারুণাজাতের প্রত্যেকটা ছাত্রই সব জায়গায় গিয়ে দারুণাজাতের গর্ব করে। কিন্তু কথা হচ্ছে বাবা যে আসলে গর্ব করো ঠিক আছে, দ্যাট ইজ গুড, কিন্তু বেটার হচ্ছে কি জানো,
তুমি এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে নিয়ে আসো। এই জায়গাগুলো, যেমন লেখার জায়গাটা আছে, তুমি এখানে একটা লেখা দাও। বক্তব্য জায়গা আছে, তুমি এখানে একটা বক্তব্য দাও। ইংরেজি শেখার জায়গা আছে, তুমি সেই ইংরেজি শেখো। বিতর্ক শেখার জায়গা আছে, বিতর্ক শেখো। তুমি শিক্ষকদের পিছনে ঘুরে ঘুরে এটা নাও, তুমি ফায়দা নাও। এর জন্য আমরা বলি যে প্রিন্সিপাল হুজুরের জীবনী আলোচনা করো, হুজুরের জীবনী বারবার বলো, হুজুরের গবেষণা করো। আর তার চেয়ে বড় কথা কি, গবেষণার আগে নিজের ভিতরে প্রসিদ্ধ করো, নিজের মানে সমৃদ্ধ করো। হুজুরের কমপক্ষে হলে একটা গুণ নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। এরকম করে যদি 10টা গুণ নিয়ে আসতে পারি, আল্লাহ আকবার, বিশাল অবস্থা হয়ে যাবে। এর জন্য আমার মনে হয় যে আমরা যারা আছি, আমাদের বড় এক্সাম্পল হচ্ছে এইটা। হুজুরকে দেখছি, এইটা আমাদের বড় প্রাপ্তি। ইয়াসআলুনাকা আনিন নাঈম, বলছে যে তাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমনও তো হতে পারে যে প্রিন্সিপাল হুজুরে দেখছো, কি করছো তুমি বলো? আর 10টা ছেলের বলবো ওর তো প্রিন্সিপাল হুজুরে দেখে নাই। তো ওর হিসাব আর আমাদের হিসাব মনে হয় এক হবে না। আমার এর জন্য বেশি ভয় লাগে যে প্রিন্সিপাল হুজুরের হয়তো বা কিছুটা তুমি অনুদান পাইছো, কিছুটা কাছে গেছো। এই জন্য আমার হিসাব আর যে ছেলেটা কিছুটা কাছে যেতে পারে নাই, আমি তো কাছে তো দূরের কথা, মানে হয়তো আমি বলছি শারীরিকভাবে, মানে 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 জেসমিভাবে হয়তো হুজুরের কিছুটা কাছাকাছি গেছি, বা জেসমিভাবে হুজুরকে দেখতে পারছি, হুজুরের অনুদান পাইছি। তো বিষয়গুলো হচ্ছে, তো এর জন্য মানে আমার হিসাব আর 10টা মানুষের হিসাব মানে একসাথে একরকম হইতে পারে না। আল্লাহ তাআলার রহমত যদি সহজ করে, আল্লাহ তাআলা হিসাব সহজ করে দিলে সেটা আলাদা কথা। এর জন্য আমরা যারা হুজুরকে দেখছি, আমরা যারা হুজুরকে পাইছি, আমাদের চিন্তার বিষয় যে এরকম একটা নিয়ামত পাইছি, আমাদের হয়তো জিজ্ঞাসা করা হইলেও হইতে পারে যে তুমি এই নিয়ামত কতটুকু নিজের কাজে লাগাইছো। এই জন্য আমার মনে হয় যে আমরা যারা আছি, আমাদের নিজেদের, আমরা যদি সবাই যদি প্রিন্সিপালের মধ্যে কিছুটা হইতে পারি, কিছুটা হওয়া তো সম্ভব না, মানে চেষ্টা করতে পারি, যদি এতটুকু চেষ্টা করি, তাহলে হয়তো বা অনেক ভালো কিছু করা সম্ভব। সমাজে যদি এরকম আমরা 100 জন হুজুরের মতো কিছুটা হওয়ার চেষ্টা, আমি বারবার বলতেছি, হুজুরের মতো হওয়া কখনো সম্ভব না, কিছুটা হওয়াও সম্ভব না, কিন্তু যদি কিছুটা হইলেও চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে সুন্দর কিছু করা সম্ভব, সুন্দর কিছু করা সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দিক। আর দোয়া চাই যে আসলে আল্লাহ তাআলা যাতে হিসাবের দিন যাতে আল্লাহ তাআলা হিসাবটা যাতে সহজ করে দেয়, আল্লাহ তাআলা যাতে কোনোভাবে পাকড়াও না করেন, কোনোভাবে যাতে পাকড়াও না করেন। কারণ এত বড় নিয়ামত ধারণাতে পড়ার সুযোগ পাইছি, এইটা আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় নিয়ামত। বিশ্বাস করে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে আসার আগে আমি তো ক্লাসের লাস্ট বয় ছিলাম ওইখানে। এখন এইখান থেকে এসে আমি, এখন তো আমাদের সে আগের মাদ্রাসার বন্ধুদের সাথে আমাদের যোগাযোগ হয়, মোটামুটি বলা যায় ক্লাসের লাস্ট বয় ছিলাম, কিন্তু আমার ক্লাসের যে ফার্স্ট বয় ছিল, ফার্স্ট বয় আর আমার এখন মোটামুটি একটা অবস্থান আছে। তো এখন ওই যে পেছনে যে ছেলেগুলো, ওরা বারবার বলে যে আমার জীবন চেঞ্জ হয়েছে দারুণাতে এসে। তো এই যে একটা বিষয়, এখন ওরা খুব আফসোস করে। এখন ওদের তো হিসাবটা এরকম হতে পারে যে ওরা তো দারুণাতে আসেনি, এর জন্য ওদের হিসাব একরকম হতে পারে, কিন্তু আমি ওদের খুব করে বলছিলাম, দোস্ত আয়, দোস্ত আয়, দোস্ত আয়। এই জন্য আমারও বলতে পারি যে আমি তো ওরা দাওয়াত দিয়েছিলাম কিন্তু আসে না। এর জন্য আমরা বলি, আমরা যারা দারুণাতে পড়ার সুযোগ পেয়েছি, আসলে একটা জিনিস কি, মানে আমরা যারা, আমি বারবার একটা বলি, যারা সমালোচনা করে এরা যদি গঠনমূলক সমালোচনা করে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু কেউ যদি ঈর্ষা পরায়ণ হয়ে, হিংসা পরায়ণ হয়ে যদি সমালোচনা করে, বলি যে হ্যাঁ মূর্খতা হয়ে, বা এরকম মানুষের একটা নেচার তো এরকম থাকেই যে মানুষের সব কিছু, যে তার পাশাপাশি যদি কেউ কারো ভালো দেখে, সচরাচর তার ভেতরে ভালো লাগে না। এইটাই হচ্ছে তো এক্সাম, মানে এইটাই হচ্ছে পরীক্ষা। এক্সাম হচ্ছে ভালো লাগে না, এইটার যারা ভালো লাগাইতে পারে তারাই ভালো মানুষ। এর জন্য আমরা বলি যে অনেকেরই এরকম, মানে এমনি ঠেলতে হয়, এটাই ঠেলে এমনি কথা বলে। আমি দেখি আসলে সরি টু সে, অনেকেই দেখি যে অনেক জায়গায় দান সৎকার করে, অনেক কথা বলে। আরে ভাই, আপনার সবগুলো সম্মিলিত যদি এখানে করতেন, আপনাদের ভালো হইতো। দারুণ তো চলেই যাচ্ছে, আপনাদের টাকাগুলো আরও বেশি ভালো কাজে লাগতো। মানে এটা তো বড় কথা। এর জন্য আমার কাছে মনে হয় যে সমালোচনা যারা করে তাদেরকে দয়া করে বলি, সমালোচনা না করে আপনারা নিজেরা গঠনমূলক কিছু করেন আপনারা। আর ছাত্রদের মধ্যে যারা হাই করেন না, যেটা পাচ্ছেন সেটা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেন। আমি বারবার বলতেছি, আমাদের কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস, তার সবচেয়ে বড় কথা কি, আমরা তো মনের যা কিছু আছে হুজুরের কাছে তো বলতে পারি। হুজুর তো, আমরা এখানে শিক্ষকদের চাইতে ছাত্ররা বেশি স্বাধীনতা পায়। অর্থাৎ যে কোনো ছাত্র যে হুজুরের কাছে যে কোনো শিক্ষকের যে কোনো কথা বলতে পারে, কিন্তু শিক্ষকরা তো সব যে বলতে পারে না। যে অন্য জায়গায় তো দেখি যে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা থাকেন, তারা তো নিজের একটা অফেন্স করেন, সেই অফেন্সটা ঢাকার জন্য তার নিচে যারা থাকে তারা উল্টাপাল্টাগুলো সেটা ঢেকে রাখেন। কিন্তু এখানে তো সেটা নাই, সেখানে তো হচ্ছে এইখানে ছাত্ররা বেশি অগ্রাধিকার পায়। কেউ কিছু হইলে শিক্ষকরা, হুজুর দরকার প্রয়োজন ডাক দিয়ে নিয়ে আসেন। তো এই যে একটা সুযোগ আছে, এই সুযোগ তার কোথাও পাবে না। এই জন্য ছাত্র যারা আছে, আমরা যারা এখানে যারা আছি, আমি তো শিক্ষক বলি না, আমি জাস্ট এখানে থাকার সুযোগ পাচ্ছি। এখানে যারা আছি তাদের জন্য এটা একটা বড় মানে সুযোগ, এবং এইটা সেই সাথে সুযোগ থাকতে হবে, এটা একটা বড় দায়িত্ব। যে কোনো সময় এই বিষয়ে জিজ্ঞেস করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুক এবং এটা
বরকত দিক। আর প্রিন্সিপাল হুজুর সত্যি আসলে হুজুর সম্পর্কে মানে অনেক কিছু বলার থাকলেও তো মানে হয়তো বলে শেষ করতে পারবো না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এত বড় একজন মানুষকে মূল্যায়ন করার মানে দৃষ্টিভঙ্গি বা শক্তি, আমরা সত্যিকার অর্থে আমার মতো ছোট মানুষের একদম এইটা কিন্তু এরকম কথা না যে ওই যে গতানুগতিক সবাই দাঁড়ায় বলে না যে বলতেছি ভাই এত বড় মানুষ ছিলেন, এত বড় মানুষ ছিলেন, এই মানুষের আসলে এইটা এরকমের জন্য বলছি না, জাস্ট একদম ভেতর থেকে বলছি, মানে হুজুরের একদম ভেতর মানে ভেতর থেকে বলছি এত বড় আল্লাহ তাআলা এত বড় করছেন, এটা হুজুরে বললেন আল্লাহ তাআলা করছেন, এত বড় করছেন যে হুজুরের আসলে এটা পরিমাপ করা বা কিছুটা বলা এটা আসলে আমার পক্ষে সমীচীন না। বা এর কথার মধ্যেও যদি কোনো ভুল থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে, আমার কথার মধ্যে যদি হুজুরের প্রতি আদবের কোনো খেলাফ হয়, আল্লাহ তাআলা যেন আমার কাছে আমাকে ক্ষমা করেন। আর হুজুরের কাছে ক্ষমা চাই অদৃশ্যভাবে, মানে দূর থেকে ক্ষমা চাই, যে কারণ হুজুরের সাথে থেকে বড় সমস্যা হচ্ছে হুজুর থেকে তো সবসময় নিছি, হয়তো বা কিছু সময় হুজুরের বিরক্তির কারণ হয়েছি, হুজুরের মনোকষ্টের কারণ হয়েছি। আমি মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই আর হুজুরের কাছে অপ্রচ্ছন্নভাবে ক্ষমা চাই, যাতে আল্লাহ তাআলা হুজুরের মনের মধ্যে একটু নরমিয়ে দেন যে মুহাম্মদের ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে যদি কষ্ট থাকে সেই কষ্ট যেন আল্লাহ তাআলা দূর করে দেন। সম্মানিত সুধী, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের প্রিয় ভাইয়া মোহাম্মদ বিন ইয়াহিয়া, তিনি বলছিলেন আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুরের কথা। তিনি প্রিন্সিপাল হুজুর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন, তাকে চর্চা করার কথা বলেছেন, তাকে নিয়ে আলোচনা করার কথা বলেছেন। তিনি তার দীর্ঘ কথাবার্তায় যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে আমরা অনেক শিক্ষকই আছি যারা নিজেদেরকে বাবার মতো করে উপস্থাপন করতে চেষ্টা করি বা বাবা হিসেবে নিজেদেরকে তুলে ধরি, কিন্তু সেই বাবার মতো যে আচরণটি করা দরকার সেটি অনেক সময় করা হয়ে ওঠে না, যেটি প্রিন্সিপাল হুজুর করে থাকেন বা নিজেকে মডেল হিসেবে এই ক্ষেত্রে তিনি উপস্থাপন করতে পেরেছেন। তিনি বলেছেন যে অনেক কোয়ালিটি অনেকের থাকে, কিন্তু সেই কোয়ালিটিটা বিতরণ করার জন্য যে মানসিকতা থাকা দরকার, যে সময় দেওয়া দরকার, সেটি অনেকের হয়ে ওঠে না। কিন্তু প্রিন্সিপাল হুজুর কোয়ালিটির সাথে সাথে সেই কোয়ালিটিটি দেওয়ার চেষ্টা করে থাকেন। আমাদের ভাইয়া বলেছেন যে অনেক আইডিয়া আছে, প্রিন্সিপাল হুজুর যেমন নিজে অনেক আইডিয়া ক্রিয়েট করেছেন, অনেক জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে সেই আইডিয়াগুলো নিয়েও এসেছেন, কিন্তু সেই আইডিয়াগুলো বাস্তবায়ন করা, অনেক আইডিয়ার কথা বলেছেন এবং সেই আইডিয়াগুলো বাস্তবায়ন করার কথা তিনি বলেছেন। প্রিন্সিপাল হুজুরের মহত্বটা এইখানেই যে তিনি শুধু আইডিয়া নেন না, বরং সেগুলো বাস্তবায়ন করে দেখিয়ে যান। ভাই প্রিন্সিপাল হুজুরের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে প্রিন্সিপাল হুজুর কিসেই সফলতা মনে করেন, সফলতার নেপথ্য কারণ কোনটি হিসেবে মনে করে থাকেন। নিজের শ্রম সাধনা মন মানসিকতা সবকিছুর ঊর্ধ্বে তিনি যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে যে আল্লাহর অনুগ্রহ। আমাদেরকে মনে হয় এই বিষয়গুলো অনেক বেশি খেয়াল রাখা দরকার এবং আমাদের এই বিষয়গুলো চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা সেই চিন্তা করার তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত শুধু এখন আমরা ভাইয়ের কাছে যে বিষয়গুলো জানতে চাইবো সেটি হচ্ছে তার প্রিয় ব্যাপারগুলো, প্রিয় জিনিসগুলা, সেই বিষয়গুলো আমরা জানতে চাইবো।